আর তারপর হচ্ছে গিয়ে যেই টপিকে আমি আসছি এটা হচ্ছে যে গত 26শে আগস্ট সারা ত্রিপুরাতে ত্রিপুরার মেইন অপোজিশন পার্টি সিপিএম এর একটা বিশাল বড় একটা সমাবেশ হয়েছে প্রায় 200টার মতো জায়গাতে, এবং প্রচুর লোকজন এসছেন। খুব সফল করে ওনারা সমাবেশ করেছেন। আবার আমি যে কথাগুলো এখন বলতে যাচ্ছি আপনারা ভুল বুঝবেন না যে আমি সিপিএম করি বা আমি কমিউনিস্ট, ওসব কিছু না। আমি ইন্ডিপেন্ডেন্ট, আই এম ফ্রি ফ্রম অল আইডিওলজিস। এই 26 তারিখ আগস্টের সিপিএম এর যে প্রোগ্রামটা হলো সারা ত্রিপুরাতে প্রচুর জনসমাবেশ হয়েছে, এবং দেখে মনে হয়েছে যে গণতন্ত্র আবার ত্রিপুরাতে ব্যাক করছে। গণতন্ত্র ব্যাক করা মানে হলো এই 26শে আগস্টের কিছুদিন আগে বিশালগড়ে কংগ্রেসের কংগ্রেসের মানে সাপোর্টাররা রাজীব গান্ধীর বার্থডে সেলিব্রেশন করার জন্য আগরতলার দিকে আসছিলেন। ওদের ওখানে বাধা দেওয়া হয় লোকাল গুন্ডা পান্ডারা, শুনেছি বিজেপি দলের নাকি গুন্ডা পান্ডারা, যাই হোক বিশাল করে। তো ওখানে খুব পাল্টা দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিতে, এবং আমি ভিডিও দেখলাম যে বিশাল করে ওখানে পুলিশ স্টেশনে প্রতিমা ভৌমিক পুলিশকে গালি দিচ্ছেন, চিৎকার করছেন বা হুঙ্কার দিচ্ছেন। তো এগুলো ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বা পরিস্থিতিতে এইসব জিনিস কিন্তু অ্যাকসেপ্টেবল না। যে যেখানে পুলিশ ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে ওদের সীমিত মানে কি অবস্থায়, তাতে কিন্তু এদেরকে এইভাবে থ্রেটেন করা, এইভাবে গুন্ডা দিয়ে ইয়ে করা, ওটা কিন্তু মানে টোটালি আনএক্সেপ্টেবল। তো যাই হোক, কংগ্রেসের এটা প্রথম ছিল যে বিশালগড়ে পাল্টা দেওয়া হলো, যে গণতন্ত্র জেগে উঠছে একটা প্রথম সাইন ত্রিপুরাবাসী দেখলো। তারপরে দ্বিতীয় সাইনটা দেখলো অগাস্টের 26 তারিখ, যেখানে নাকি সিপিএম এর সারা ত্রিপুরাতে র্যালি হলো, আগরতলাতেও র্যালি হলো। তো এই সম্বন্ধে আমি দুটো তিনটে কথা বলতে চাই। প্রথমেই বিরোধী দল নেতা মানিক সরকারকে আমি বলবো যে উনি খুব মানে কি বলবো, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখার জন্য বিরোধী দল নেতা হিসেবে খুব ভালোই কাজ করেছেন। আহ, আগরতলাতে উনি সুন্দর ভাষণ দিয়েছেন, ভাষণও বলেছেন যে 25,000-এর মতো জনসমায়েত হয়েছে। আর এছাড়া মানিক সরকার আরেকটা জিনিস ভালো করেছেন যে ত্রিপুরা পুলিশকেও উনি সুন্দরভাবে বলেছেন সবাইকে ওখানে যে পুলিশকে কেউ যেন এবিউজ না করে, গালিগালাজ না করে, কারণ পুলিশ হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। ওনারা ওনাদের অর্ডারটা মানে উপর থেকে অর্ডার এসছে, অর্ডারটা পুলিশ ফলো করছে। তো মানিক সরকার খুব সুন্দরভাবে পুলিশকেও ইন্সপায়ার করেছেন, নিজের ভাষণের মাধ্যমে সাধারণ মানুষকেও ইয়ে করেছেন, ইন্সপায়ার করেছেন। এবং মানিক সরকার যেটা করেছেন এটা গণতন্ত্রের জন্য ভালো, কারণ গণতন্ত্রে বিরোধী দলের, এটা যেই বিরোধী হোক না কেন, কংগ্রেস হোক, সিপিএম হোক, যেই হোক, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতাটা থাকা উচিত। কিন্তু একটা জিনিস দেখা গেছে যে বিরোধী দলের কোনো মিটিং এর অনেক আগে থেকেই বিরোধী দলের উপরে বিশাল করে অ্যাটাক চলে আসছে কদিন আগে থেকে। এটা রুলিং পার্টির মানে বিজেপির গুন্ডা বা এমনিতে কোথা থেকে গুন্ডা, তো যাই হোক, এই জিনিসটা কিন্তু মানে 26 তারিখের মিছিলের 2-3 দিন আগে থেকেই, মানে 23 তারিখ রাত্রে থেকেই শুরু হয়েছে অ্যাটাক। 23, তারপর 24, 25 বিশাল বড় অ্যাটাক হয়েছে সারা ত্রিপুরায় সিপিএম কর্মীদের উপরে, সিপিএম বাড়িঘরের উপরে। তারপর পুলিশ দিয়েও ঠেকানো হয়েছে অনেক গাড়ি ঘোড়া আগরতলার দিকে বা বিভিন্ন শহরে। তো যাই হোক, এই অগণতান্ত্রিক পদ্ধতি সফল হয়নি। এবং বিরোধী দল নেতা হিসেবে আমি বলবো মানিক সরকার ওই দিন যে ভাষণ দিয়েছেন, ভাষণে উনি যা যা বলেছেন, এইভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটা বিরোধী দলেরই থাকা উচিত। কিন্তু এইটার পরে আমি যেটা এখন বলতে যাচ্ছি এটা হলো যে বিরোধী দলনেতা হিসেবে মানিক সরকার নিজের দায়িত্বটা কি পুরোভাবে পালন করছেন? তো এটাও এই প্রশ্নটা কেন চলে আসছে, কারণ হচ্ছে গিয়ে 26 তারিখ এই প্রোটেস্টের পরে মানিক সরকার যেখানে থাকেন, ডুপ্লেক্স বাংলো যেটা বিপ্লব দেব দিয়েছেন, এবং বিপ্লব দেবেরও বাড়ির 10 কিলোমিটারের রেডিয়াসে প্রায় 50 থেকে 60 জন সিপিএম লিডার এবং কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে।
অ্যাটাক করা হয়েছে এই গত কয়েকদিনে, মানে এই 24 তারিখ থেকে শুরু করে 30 তারিখ আজকে, এই 6 দিন 7 দিনে প্রচুর সিপিএম কর্মীদের বাড়িঘর, সিপিএম এর অ্যাটাক করা হয়েছে। এর মধ্যে কিন্তু সিপিএম এর লিডার এবং এক্স মিনিস্টার ডেপুটি স্পিকার ছিলেন পবিত্রকরের বাড়িতেও কিন্তু বিশাল রকমের অ্যাটাক হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেটা আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দেখছি, যে ত্রিপুরার বিরোধী দলনেতা 3 দিনের একটা শিশুর এভাবে মৃত্যু হলো, বা জিবি হসপিটালে গত 6 মাস ধরে অক্সিজেনের খুব খারাপ অবস্থা, নষ্ট হয়ে আছে, 70-80 মানে 50-60 জন মারা গেল, বা মানে পবিত্রগড়ের বাড়িতে অ্যাটাক, মানে এই যে বিভিন্ন ইনসিডেন্ট গুলো হচ্ছে, এগুলি নিয়ে কিন্তু বিরোধী দল নেতার আমি কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। এবং একটা জিনিস খুব পরিষ্কার দেখা যাচ্ছে, যে বিরোধী দল নেতা মানিক সরকারের সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটা খুব সুন্দর সম্পর্ক, এটা ভালো, এটা গণতন্ত্রের জন্য ভালো, এটা সম্পর্ক থাকা উচিত। কিন্তু এই সম্পর্কের কারণে বিরোধী দলনেতা মানিক সরকার কিন্তু ওনার নিজের দায়িত্বটা পালন করতে পারছেন না। দায়িত্বটা কেন পালন করতে পারছেন না? যে চারিদিকে সিপিএম কর্মীদের অ্যাটাক করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এমনকি পবিত্রগড়ের মতো সিপিএম মানে মানে টপ লেভেল সিপিএম লিডারেরও বাড়িঘর ভাঙচুর করা হলো, কিন্তু মানিক সরকার একটা কথা প্রতিবাদ কিন্তু করতে পারলেন না। তো একটা জিনিস এখন পরিষ্কার হয়ে গেছে গত 30 মাসে, যে মানিক সরকার বিপ্লব দেবের বিরুদ্ধে কিছু বলবেন না নিজের নাম, মানে বিপ্লব দেবের নাম নিয়ে, আবার বিপ্লব দেবও মানিক সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না নাম নিয়ে। ওদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা আমরা গত 30 মাসে ত্রিপুরার পলিটিক্সে দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আপনারা দেখবেন একটা মজার জিনিস, যে সিপিএম পার্টির ভিতরে যেসব লিডাররা বিজেপির বিরুদ্ধে খুব বড় করে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছেন, এটা বাদল চৌধুরী হোক, জিতেন চৌধুরী হোক, পবিত্র কর হোক, আরো যে কিছু আছেন তারাই হোক, তাদের উপরে কিন্তু বিজেপি গভর্নমেন্ট বা বিপ্লব দেব কিন্তু অ্যাটাক করাচ্ছেন। যেমন বাদল চৌধুরীকে মিথ্যে মামলাতে কোনো চার্জশিট ছাড়া 6 মাস জেলে সাধারণ কয়েদির মতো টর্চার করা হলো। কারণ বাদল চৌধুরী হচ্ছেন সাউথ মানে সাউথ ত্রিপুরার একজন সিপিএম এর একজন টপ লিডার, এবং বিজেপির বিরুদ্ধে উনি অনেকগুলো স্টেপ নিয়েছিলেন, তো এই কারণে ওনাকে পানিশমেন্ট পেতে হলো। এবার জিতেন চৌধুরীকে ধরুন, জিতেন চৌধুরীর বিরুদ্ধে অনেকগুলো এফআইআর করা হয়েছে, অনেক কিছু কেস লাগানো হয়েছে, কিন্তু জিতেন চৌধুরী যাতে উনি নিজের না ফাংশন করতে পারেন। এবার পবিত্রগড়কে দেখুন, পবিত্রগড়ের বাড়ি অ্যাটাক করা হলো, তারপরে কেস, মানে বিভিন্ন, আমি কি বলতে চাইছি, আমার কথার বক্তব্যটা খুব সহজ, যে ত্রিপুরা সিপিএম এর মধ্যে এখন দুটো গ্রুপ দেখা যাচ্ছে। একটা গ্রুপ হচ্ছে তারা বিজেপির বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই করতে আগ্রহী, যেই গ্রুপে আছেন বাদল চৌধুরী, জিতেন চৌধুরী, পবিত্রগড় থেকে অনেকেরা। আরেকটা গ্রুপ আছে যারা নাকি অলরেডি বিপ্লব দেব এবং বিজেপির সাথে ভেতরে ভেতরে সমঝোতা করে নিয়েছেন, এবং তাদের উপরে বিপ্লব দেব বা বিজেপি গভর্নমেন্ট কোনো রকম আঁচড়টাও কাটেনি। ওই গ্রুপে আছেন মানিক সরকার, মানিক দে, তপন চক্রবর্তী, গৌতম দাস, সবাই আছেন ওখানে। তো এইটা কিন্তু গণতন্ত্রের জন্য কোনো ভালো লক্ষণ না কিন্তু। এবং 28 তারিখ এই সিপিএম এর 26 তারিখের র্যালির পরে 28 তারিখ মানিক সরকার একটা ডেলিগেশন নিয়ে বিপ্লব দেবের বাড়িতে গেলেন, এবং প্রায় 2 ঘন্টার মতো ওখানে কথা বললেন। কথা বলার পরেই দেখা গেল মানিক সরকারের কথাতে বিপ্লব দেব সাথে সাথে নেবারহুড ক্লাস, যেটা নাকি রতনলাল স্টার্ট করেছিলেন সারা ত্রিপুরাতে, সেটা ওই দিনই বন্ধ করে দিলেন। তারপর মানিক সরকারের কথাতে বিপ্লব দেব 28 তারিখ সন্ধেবেলাতে 28 আগস্ট উনি লাইভে এসে, মানে বেসিক্যালি সন্ধেবেলা এসে ত্রিপুরাবাসীকে কোভিড নিয়ে একটা আপডেট দিলেন, এটাও মানিক সরকারই বলেছেন। তো এই সিকোয়েন্সগুলো তো দেখা যাচ্ছে যে মানিক সরকারের কাছে অপরচুনিটি ছিল পবিত্রগড়ের বাড়িতে গুন্ডার অ্যাটাক থেকে শুরু করে
সিপিএম এর শয়ে শয়ে সাপোর্টার বা লিডারদের বাড়ি ঘরে যে এইভাবে বর্বর অ্যাটাকগুলো যে হচ্ছে, বাড়ি জ্বালানো হচ্ছে, লাঠি দিয়ে মারা হচ্ছে, মার্ডার করার হচ্ছে, এইসব জিনিস নিয়ে কিন্তু মানিক সরকারকে আমি দেখিনি এখন অব্দি একটা শব্দ মানে বলতে বিপ্লব দেবের বিরুদ্ধে। তো এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ না। কারণ ত্রিপুরার প্রধান বিরোধী দল হিসেবে সিপিএম এর মধ্যে এমন লিডার থাকা উচিত যিনি নাকি ভয় পান না বিপ্লব দেবের বিরুদ্ধে কথা বলতে। এবং এই যে অর্গানাইজড গুন্ডামি চলছে, সিপিএম কর্মীদের উপর অ্যাটাক চলছে, বাড়িঘর জ্বালানো থেকে মার্ডার করা অব্দি চলছে সারা ত্রিপুরা জুড়ে, তো এটার প্রতিবাদ কে করবে? বিরোধী দলনেতা যদি না করে, এটা কে করবে? আমি কিছু বললাম, আপনারা কিছু বললেন, ওই বাদল চৌধুরী কিছু বললো, জেলে নিয়ে ঢোকালো 6 মাসের জন্য, পবিত্রকর কিছু বললো, বাড়িঘর পুরো ভেঙে দিল। তো এইভাবে তো কি বলে দুমুখ নীতি নিয়ে বিরোধী দলনেতা হওয়া যায় না, তাই না? তো এই জন্য আমি আমার রিকোয়েস্ট একজন সাধারণ মানুষ হিসাবে ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকারকে, যে আপনি এইসব ভ্যানিটি ছেড়ে বিরোধী দলনেতার আসল আপনি কাজটা করুন। কারণ আপনি দেখুন, এটা সবাই জানে যে বিপ্লব দেবের সাথে আপনার খুব সুসম্পর্ক আছে। আপনি চিঠি লেখার পরে আপনাকে 32 লাখ টাকার দামি ইনোভা গাড়ি দিয়েছে বিপ্লব দেব, আপনাকে সুন্দর ডুপ্লেক্স বাংলো দিয়েছে। এই না শুধু, বিপ্লব দেব আপনাকে ওনার বাড়ি থেকে প্রত্যেক সপ্তাহেই খাবার, হট স্যুপ সবগুলো পাঠাচ্ছে। আমরা যেহেতু নিউজ মিডিয়াতে আমাদের কাছে প্রমাণ সমেত সবকিছু আছে, খবর, আমরা ভেতরের খবর সব থেকে পাই। তো আপনি যদি সত্যি বামপন্থী হন, তাহলে আপনি বামপন্থা নিয়ে চলুন। আপনি কেন আপোষ করছেন যারা নাকি মানে আপনাদের রাজনীতির মানে প্রিন্সিপালেরই বিরোধী? তারপর আপনাদের কি বলে সারা ত্রিপুরাতে সিপিএম কর্মীদের উপর অ্যাটাক হচ্ছে, বাড়িঘর করা, কই এগুলো নিয়ে আপনি কোনো মুখ খুলছেন না তো। তারপর আপনি বিরোধী দল নেতা, আপনি জিবি হসপিটালে এত লোক মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, এত এত লোক কষ্ট পাচ্ছে, কই আপনি একবারও তো বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুললেন না গত 30 মাসে? আপনি এমনিতে বলছেন বিজেপি গভর্নমেন্ট বাজে, স্বৈরাচারী, ওসব বলছেন, আপনি জেনারেল বলছেন, আমরা এসব বুঝতে পারি। তো সবারও অল্প হলেও কিছুটা বুদ্ধি আছে, এমন যে না সবাই বোকা, সবাই বুঝতে পারে। কিন্তু আমি বিপ্লব দেবের বিরুদ্ধে তো একটা কথাও বলছেন না। কারণ বিপ্লব দেবের বিরুদ্ধে আপনাদের পার্টি থেকে যারা কথা বলেছে, বাদল চৌধুরী থেকে সবাই সবাই তো শাস্তি পেয়েছে, আপনাদের তো কিছু তো হচ্ছে না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, ত্রিপুরার রাজনীতিতে, বিরোধী রাজনীতিতে আমি মানিক সরকারের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের পার্টিতে ইয়ং জেনারেশনকে উঠতে না দিন, যেটা নাকি আপনাদের ইয়ং জেনারেশনের অনেক লিডাররা আমাকে বলেছেন যে আমাদের উঠতে দেওয়া হয় না, সে ডিওয়াইএফআই এসএফআই করে করে 40-50 বছর হয়ে গেল, তারপর তো আর কোনো ফিউচার নেই। তো এখন কথা হচ্ছে আমার, আমি যেই কথাটা বলছি এটা মানিক সরকার এবং ওনার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে। আপনারা এখন 70-এ আছেন, আপনারা যদি এখন থেকে যুবক নেতাদের পার্টিতে উপরের পজিশনে না তোলেন বা যুবক নেতাদের পলিটিক্সে প্রমিনেন্স না দেন, তাহলে এই যে গুন্ডা পান্ডা ক্রিমিনালদের বিরুদ্ধে যুদ্ধটা কে করবে? আপনি তো সিকিউরিটি নিয়ে নিজের ডুপ্লেক্স বাংলোতে আরামে আছেন, এদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, এদেরকে মার্ডার করা হচ্ছে, এদেরকে যন্ত্রণা দেওয়া হচ্ছে সারা ত্রিপুরাতে। কই আপনি বিরোধী দল নেতা হিসেবে তো কোনো আপনার সেই দায়িত্বটা আমি দেখছি না। আপনি যদি না পারেন বিরোধী দল নেতার কাজ করতে, আপনি অন্য কাউকে দিন পার্টিতে, যারা একটু কম বয়সী, অনেক এনার্জি আছে, এই গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে, যারা নাকি এরকম স্বৈরাচারীদের বিরুদ্ধে যুদ্ধটা করতে পারবে। তো এইটা হচ্ছে আমার মেসেজ ত্রিপুরার বিরোধী দলনেতার উদ্দেশ্যে, যে আপনি বিরোধী দলনেতা হয়েছেন, ঠিক বিরোধী দলনেতার রোলটা ঠিকভাবে করুন। আর যদি না পারেন এটা অন্য কাউকে দিয়ে দিন। কিন্তু আপনি বিপ্লব দেবের সাথে দহরম মহরণ করবেন, এদিকে আপনার পার্টির লোকেরা মার খাবে সারা ত্রিপুরাতে, হ্যাঁ, ওদের বাড়িঘর পোড়ানো হবে, মারা হবে, ওরা পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াবে, আর আপনি প্রত্যেক সপ্তাহে বিপ্লব দেবের বাংলা থেকে খাওয়ানো খাবার, হট স্যুপ খাবেন, তারপর সুন্দর দামি গাড়িতে চড়বেন,
তারপর মুখে কুলু পেটে রাখবেন, একটা কথাও বলবেন না বিপ্লব দেবের বিরুদ্ধে। তো এইভাবে তো দেখুন পলিটিক্সে আপনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, হয়তো আবারও হবেন, কিন্তু আপনার একটা দায়িত্ব আছে মানুষের প্রতি। এবং আমাকে আপনাদের পার্টি থেকেই সিনিয়র লেভেল থেকে সবাই এই ইস্যুটা বলেছে যে আমি যাতে বলি, কারণ এটা এখন একটা সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেমন অগাস্টের 28-এ আপনি বিপ্লব দেবের বাড়িতে গিয়ে দেখা করলেন, 2 ঘন্টা বসেছিলেন, কিন্তু আপনি কিন্তু পবিত্রগড়ের বাড়ির অ্যাটাকটা নিয়ে কিন্তু আপনি কিছু বললেন না, কোনো স্টেটমেন্টও দিলেন না, কোনো প্রোটেস্টও করলেন না, অপোজিট। এই অগাস্টের 28 তারিখ জিবি হসপিটালে সুবীর সাহা নামে একজন মানুষের, যার ভিডিও আপনারা সারা ত্রিপুরাতে দেখেছেন, উনার বাবা অক্সিজেনের অভাবে, ডাক্তারের অভাবে, সবকিছুর অভাবে মারা গেছেন অনেক কয়েকদিন জিবিতে অ্যাডমিট থাকার পর। এটা নিয়ে কোনো স্টেটমেন্ট নেই তো বিরোধী দলনেতা থেকে। তারপর ফেব্রুয়ারির মাস থেকে এখন অবধি মারা গেছেন প্রায় 60-70 জন জিবিতে অক্সিজেনের অভাবে। কই বিরোধী দলনেতার কোনো স্টেটমেন্ট নেই তো। তাহলে এখন আপনার পার্টির কর্মীরা মার খাবে চারিদিকে, আর আপনি মুখে কুলু পেটে বিপ্লব দেবের সাথে সুন্দর সুসম্পর্ক রাখবেন। তো এইভাবে তো মানুষ তো সব দেখতে পাচ্ছে। এই জন্য আমি মানিক সরকারকে রিকোয়েস্ট করব, আপনি এসব ভ্যানিটি ছেড়ে আপনি এখন থেকে বিরোধী দলনেতার রোলটা পালন করুন। বিরোধী দলনেতার রোল হচ্ছে খালি আপনার নিজের পার্টি না, ত্রিপুরার সমস্ত নিপীড়িত মানুষ যারা নাকি ত্রিপুরার বিভিন্ন কোনায় আছে, যারা নাকি কষ্টে আছে, যাদের উপরে আক্রমণ হচ্ছে, আপনি ওনাদের প্রতিনিধি হিসেবে আপনি কথা বলুন, আপনি ব্যবস্থা নিন। তারপর মানিক সরকারের উদ্দেশ্যে আমার লাস্ট কোশ্চেন হলো, অগাস্টের 24 তারিখ থেকে শুরু করে আজকে 30 তারিখ অবধি মানিক সরকারের ডুপ্লেক্স বাংলোর 10 কিলোমিটারের চারিদিকে কম করেও হলো 60টা সিপিএম ফ্যামিলির বাড়িতে ধ্বংস করা হয়েছে। মানিক সরকার কিন্তু একটা বাড়িও এখন অবধি ভিজিট করেননি, ইনক্লুডিং পবিত্রগড়। তো আমি বিরোধী দল নেতাকে ওটাই রিকোয়েস্ট করব যে আপনি গণতন্ত্রতে আপনার একটা রোল আছে, এই রোলটা আপনি বিপ্লব দেবের সাথে সখ্যতার কারণে বিসর্জন দেবেন না। আপনার কাছে এটাই অনুরোধ। এই অনুরোধটা আমার ব্যক্তিগত না, এটা আপনার পার্টিরই সিনিয়র লিডার থেকে এসছে, এবং আপনাদের যুব নেতারা কম করেও হলো আমাকে 50-60 জন আপনাদের পার্টি থেকে রিকোয়েস্ট করেছে এই কথাটা আপনাকে বলার জন্য। কারণ আমি জানি আমার লাইভ আপনি দেখছেন বা দেখবেন আগে পরে, এই কথাটা আপনার কাছে পৌঁছানোর জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। এই জন্য আমি বললাম যে বিপ্লব দে বা বিজেপির সাথে সিক্রেটলি দহরম মহরম করে আপনারা ত্রিপুরার এই বিরোধী দলটাকে ধ্বংস করবেন না। আর তারপরের কথাটা হলো, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গলে হয়েছে সিপিএম এর মধ্যে, যে বয়স্ক মানুষেরা 70-80 বছর হয়ে গেলেও ওনারা পার্টির পথ ছাড়তে চান না, এবং ওনাদের মৃত্যুর সাথে সাথে পার্টিটাও শ্মশানে চলে গেছে, কারণ ওনারা পার্টিতে কোনো যুব নেতা কাউকে উঠতে দেননি, যুব নেতাকে কোনো দায়িত্ব বা কোনো পদে বসাননি। তাহলে কি হয়েছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে দেখুন সিপিএম এর কি অবস্থা। যুব নেতা হাতে গোনা, মানে নেই বললেই চলে। বয়স্করা অল্প কয়েকজন আছেন, তারাও কদিন পরে উপরে যাবেন। তো এখন জ্যোতি বসুর সময় থেকে যত কিছু হয়েছে, কোনো যুব নেতা নেই। তো এখন পার্টিটা কি হয়েছে, যেহেতু ইয়ং জেনারেশনকে ওল্ড জেনারেশন পার্টি উঠতে দিচ্ছে না, এই জন্য পার্টিতে কোনো অস্তিত্ব নেই, পার্টিটার কোনো নেতা নেই। ত্রিপুরাতেও সেম হচ্ছে। মানিক সরকার বলুন বা সবাই বলুন, পার্টিতে হায়ারার্কিকে যারা পুরনো আছেন সবাই তো 70 বা 70-এর বেশি বয়স। তো উনারা আর কতদিন বাঁচবেন, বা বয়স্ক হয়ে গেছেন, বার্ধক্যের ভারে তো আর কিছু করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে, ত্রিপুরাতেও সিপিএম এর মধ্যে যদি আপনারা ইয়ং জেনারেশনটাকে যদি না তুলে আনেন, ওদেরকে যদি দায়িত্ব না দেন, ওই কি বলে অমল চক্রবর্তী না, শুধু অনেকেই আছে যাদের 50 বছরের উপরে পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো ডিওয়াইএফআই এসএফআই করে ছাত্র নেতা হিসেবেই আছে। মানে 50-55 বছর হয়ে গেল সিপিএম এর ছাত্র নেতা হিসেবেই থেকে যাচ্ছে। কারণ যারা নাকি আছে সিপিএম এর টপে, তারা বয়স্করা, 70-ঊর্ধ্ব বয়স্করা, এরা ইয়ং জেনারেশনদের কোনো উঠতে দিচ্ছে না। তাতে কি হচ্ছে, ত্রিপুরার গণতন্ত্রটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে। কারণ আপনারা একদিন বটতলাতে চলে যাবেন,
তার সাথে সাথে পার্টিটাও চলে যাবে বটতলায়, কারণ তারপরে তো আর কোনো লিডার নেই তো। একদিকে হচ্ছে 70, 70-এর পরে হচ্ছে একদম আপনার 30, আর মাঝখানে কোনো লিডারশিপ নেই 30-40। হ্যাঁ, তো এই জন্য আমি যে কথাগুলো এখন বললাম মানিক সরকারের উদ্দেশ্যে, আপনি শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে, এবং ত্রিপুরার একটা বিরোধী দল হিসাবে আপনার দায়িত্ব পার্টিতে যাদের যুবকরা এবং যাদের ভিতরে মেধাবী অনেক আছে, প্রফেসর হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে লয়ার, বিভিন্ন প্রফেশনে আছে, আপনারা পার্টিটাকে সুন্দর করে গণতন্ত্র রাখুন। এতে আমার কোনো ব্যক্তিগত লাভ নেই, কারণ আমি সিপিএম বা কমিউনিস্ট কোনো কিছুর মেম্বার না, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি বিরোধী দল নেতা হিসেবে আপনার যে দায়িত্ব এটা আপনি পালন করুন। বিপ্লব দেবের দেওয়া ডুপ্লেক্স বাংলো, বিপ্লব দেবের দেওয়া দামি ইনোভা গাড়ি, বিপ্লব দেবের দেওয়া প্রত্যেক সপ্তাহে খাবার, স্যুপ, তারপর সিপিএম কর্মীদের উপরে এত অ্যাটাক হচ্ছে, সিপিএম লিডারদের বাড়িঘর পোড়ানো হচ্ছে বা অ্যাটাক করা হচ্ছে, আর আপনি মুখে কুলু পেটে বসে থাকবেন, মিষ্টি কথা বলবেন, সিক্রেটারি রিলেশন রাখবেন বিজেপির সাথে, তাতে কিন্তু আপনি খালি সিপিএম পার্টিটা ধ্বংস করছেন না, কিন্তু ত্রিপুরার গণতন্ত্রটাকেও একটা ধাক্কা মেরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন আপনি। বুঝতে পারছেন? তো এই জন্য চারিদিকে মানুষ দেখছে। আপনার বাড়িতে যে বিপ্লব দেবের বাড়ি থেকে গরম খাবার, স্যুপ এগুলো যায় প্রত্যেক সপ্তাহ, ওগুলো প্রমাণ আছে। এগুলো আপনাদের ভিতরে সুন্দর সম্পর্ক থাকুক, এতে মানুষের বা আমাদের কিছু যায় আসে না, কিন্তু কথা হচ্ছে আপনি একজন বিরোধী দল নেতা হিসেবে যখন অক্সিজেনের অভাবে গত 6 মাসে 60-70 জন মারা গেছে জিবি হসপিটালে, অথচ আপনি বিপ্লব দেবের বিরুদ্ধে একটা কথাও বললেননি এখন অব্দি নাম নিয়ে। তারপর আপনার লিডার পবিত্র ঘর থেকে শুরু করে সবার বিরুদ্ধে এরকম অ্যাটাক হচ্ছে বাড়ি ঘরে, আপনার সাপোর্টারদের উপরে, আপনি কিন্তু তাদেরকে নিয়েও বিপ্লব দেবের বিরুদ্ধে কোনো কিছু বলছেন না, আপনি চুপ করে থাকছেন। তা আপনার পার্সোনাল রিলেশন এতটাই ইম্পর্টেন্ট হলে বিরোধী দল নেতার পদ ছেড়ে দিন, অন্যদের চালাতে দিন যারা নাকি বিরোধী দল নেতার ভূমিকা পালন করতে পারবে। হুম। তো এইটা আমার মানিক সরকারের উদ্দেশ্যে আজকে আমার এটা বক্তব্য। যে আর আরেকটা কথা যেটা নাকি আপনাদের এই পার্টি থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে হাইলাইট করার, যে 23 তারিখ রাত্র থেকে 24 তারিখ এবং 25 তারিখ প্রচুর অ্যাটাক হয়েছে সিপিএম কর্মীদের উপরে সারা ত্রিপুরাতে, এবং গাড়ি ঘোড়া থেকে শুরু করে ওদের বাড়ি ঘরে অ্যাটাক হয়েছে। তারপরে আপনি কিন্তু কোনো কিছুতেই কিন্তু কোনো রকমের ইন্টারেস্ট নেননি অর্গানাইজ করার। এবং আপনারা বন্ধুরা আরেকটা কথা আমি বলছি যেটা নাকি হয়তো না বললেও পারতাম, এটা হচ্ছে মানিক সরকারকে 26শে অগাস্টে পুলিশ যে একটা অ্যারেস্ট করার পরে বাসে তোলার পরে আবার পুলিশ 10 মিনিটের মধ্যেই বললো বা 5 মিনিটের মধ্যেই বললো যে ছেড়ে দেওয়া হলো, এই জিনিসটা পুরোটাই স্টেজ ম্যানেজ ছিল। স্টেজ ম্যানেজ মানে হচ্ছে বেসিক্যালি আগে থেকেই প্ল্যান করা ছিল যে মানিক সরকার ওখানে যাবেন, অ্যারেস্ট করা হবে অ্যাজ এ শো অফ, উনি বাসে উঠবেন, বাসে ওঠার পরেই আবার পুলিশ বলবে যে আপনাকে রিলিজ করে দেওয়া হলো সমস্ত ওটা। তো এটা পুরোটাই স্টেজ ম্যানেজ ছিল ওদিন। তো পলিটিক্সে এগুলো হয়, কিন্তু আগে পরে বেরিয়ে যায় আর কি ব্যাপারটা। আর 28 তারিখ বিপ্লব দেবের সাথে মানিক সরকার এবং অন্যরা যে মিটিংটা করেছেন, এই মিটিংয়ে কিন্তু জিবির অক্সিজেন সাপ্লাই ঠিক করা থেকে শুরু করে সিপিএম কর্মীদের বিরুদ্ধে অ্যাটাক বা অপোজিশন, সিপিএম কর্মী না শুধু কংগ্রেসের কর্মী সব, এই যে অ্যাটাক, এইসব ইস্যু কিন্তু কিছু ছিল না। এবং দেখা গেল যে পলিটিক্সে একটা পুরনো যে কথা আছে বাংলাতে, যে রাজায় রাজায় যুদ্ধ হয় মরে উলো খাগড়া, তো এটাই হচ্ছে ত্রিপুরাতে, যে মানিক সরকার আর বিপ্লব দেবের এই বন্ধুত্বতে মানিক সরকারও চুপ করে আছেন, বিপ্লব দেবের বিরুদ্ধে কিছু বলছেন না বা সেইভাবে গর্জে উঠছেন না। বিপ্লব দেবকেও আপনি লক্ষ্য করে দেখবেন গত 30 মাসে মানিক সরকার নিয়ে উনি একটাও খারাপ মন্তব্য করেনি। হ্যাঁ, তো এতে কি হচ্ছে, সাধারণ কর্মীরা মাঠে ঘাটে মার খাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, এই ইস্যুটা নিয়ে আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে। আমি কোনো পার্টির সাথে যুক্ত নই, কিছু নই, কিন্তু এটা হাইলাইট করাটা আমার খুব দরকার ছিল। কারণ হচ্ছে আপনারা যারা, এমনকি বিভিন্ন লিডাররা বলতে পারেন না কিছু ভয়ে এবং অ্যাকশনের বিরুদ্ধে,
আপনাদের তরফ থেকে আপনাদের আমি এটা বললাম, কারণ দেখুন, আমরা প্রথমে হচ্ছে আমরা মানুষ, আমাদের মানবিকতাটা হচ্ছে প্রথম। আমরা যখন জন্ম নেই পৃথিবীতে, আমাদের গায়ে কোনো পার্টির কোনো স্টাম্প বা কোনো কালার থাকে না। আমরা মানুষ, একজন বাবা মায়ের ঘরে আমরা জন্ম নেই। তারপরে আমরা যখন বড় হই, পড়াশুনো শিখে আমরা কোনো না কোনো আইডিওলজিতে নিজেকে ভাসিয়ে দিই। যেমন কেউ হয়তো বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ কংগ্রেস, কেউ এরকম ভাবে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু মানুষ থাকে যারা নাকি কোনো পার্টি আইডিওলজিতে নিজেদের ঢোকায় না। তারা সবকিছু ইন্ডিপেন্ডেন্টলি দেখে এবং মানুষের ভালোর জন্য এবং মানুষের চোখ খোলার জন্য এই ইস্যুগুলো রেজ করে, এবং রেজ করে মানুষের যাতে চোখটা খোলে, মানুষ যাতে বুঝতে পারে যে বিভিন্ন রাজনীতিক বা পলিটিশিয়ানদের বিভিন্ন রকমের গেমসগুলো। তো আমিও যেহেতু একটা নিউজ মিডিয়া এডিটর, আমার এটা দায়িত্ব আপনাদের মাঝে মধ্যে এসে, অন্তত সপ্তাহে একবার এসে চোখটা খুলে দেওয়া। আমি কোন পার্টির কে আমি কেয়ার করি না, এটা কোন পার্টি, কারণ আমি কোনো পার্টি ফার্টির সাথে যুক্ত নই, কিন্তু এটা আমার দায়িত্ব আপনাদের সত্যটা জানানো, আপনাদের চোখটা খুলে দেওয়া। কারণ ত্রিপুরাতে এখন হেলথ কেয়ার সিস্টেমটা খুবই বাজে, এবং যদি মুখ্যমন্ত্রী নিজে থেকে উদ্যোগ নিয়ে 3-4 দিনের ভিতরে এই জিনিসগুলো উনি ফিক্স করতে পারেন। হুম। তারপর হচ্ছে গিয়ে নেবারহুড ক্লাস, আপনারা তো জানেন যে নেবারহুড ক্লাসটা অলরেডি শেষ হয়েছে। যেহেতু মানিক সরকার 28 তারিখ দেখা করেছেন, এটা হয়েছে, এটা ভালো হয়েছে। মানে বেসিক্যালি নেবারহুড ক্লাসের জন্য কোভিডটা অনেক ছড়াচ্ছিল। আর তারপরে আমি একটা কথা বলতে চাই, যেটা ত্রিপুরা পুলিশের টপ অফিসিয়ালদের থেকে আমার কাছে রিকোয়েস্ট এসছে আজকে আজকে লাইভে যাতে আমি এটা বলি। এই কথাটা ত্রিপুরার পলিটিক্যাল পার্টির টপ লিডারদের জন্য। ত্রিপুরা পুলিশের টপ লেয়ার থেকে উনাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন পার্টিরা, এটা বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আপনারা প্রচুর মানে মিছিল মিটিং এখন শুরু হয়ে গেছে। তাতে কি হচ্ছে, পুলিশও সামলাতে পারছে না চারিদিকে ত্রিপুরাতে, এবং কোভিডটা অনেক স্প্রেড হচ্ছে। তো এই জন্য আপনারা কোভিডটা যাতে বন্ধ হয়, মানে কোভিডটাকে যাতে, করোনা সিচুয়েশন ত্রিপুরাতে তো খুব খারাপ অবস্থা, প্রচুর লোক মারা যাচ্ছে, ডেলি 500 1000 করে বাড়ছে। এই জন্য করোনাটাকে প্রতিরোধ করার জন্য আপনারা সর্বদল মানে নির্বিশেষে আপনারা সবাই একসাথে যোগদান করুন, করে আপনারা একটা উপায় বার করুন যে কি করে মিছিল মিটিং এগুলোকে একটা কন্ট্রোলে রেখে আমরা করোনাটাকে ত্রিপুরাতে যাতে একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, মিনিমাইজ করতে পারি, যাতে আর মৃত্যু না হয় করোনাতে, করোনাটা যাতে এভাবে কমিউনিটি ট্রান্সমিশনের মতো যাতে না ছড়ায়। হুম। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা ত্রিপুরা পুলিশ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমি যাতে আজকে এই লাইভে সমস্ত পলিটিক্যাল পার্টিদের এই কথাটা বলি যে আপনারা আপনারা যাই ডিফারেন্স থাকুক, যতই পলিটিক্যাল যুদ্ধ করবেন, অনেক সুযোগ পাবেন, কিন্তু এখন আপনাদের উচিত সবাই মিলে একসাথে একজোড়ো হয়ে যে ত্রিপুরাতে কোভিড সিচুয়েশনটাকে কি করে ডাউন সাইজ করা যায়, কি করে মিছিল মিটিং গুলো কিছুদিনের জন্য দরকার হলে বন্ধ রেখে বা একটা ডিস্টেন্স করে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, আপনারা সেই দায়িত্বটা নিন ত্রিপুরা রাজ্যের জন্য। এটা আমি সমস্ত পার্টির উদ্দেশ্যেই বলবো।